দ্বিতীয় কিওয়ার্ড হলো করদাতা প্রকার। তৃতীয় কিওয়ার্ড হলো রিটার্ন দাখিলের সঠিক সময়। চতুর্থ কিওয়ার্ড হলো আয়কর গণনার সঠিক পদ্ধতি। আর পঞ্চম কিওয়ার্ড হলো আয় অনুযায়ী হার নির্ধারণ। এই কিওয়ার্ডগুলো দিয়ে আমি আবার একটা গল্প বলছি। একদিন রিমা নামের একজন ছাত্রী ছিলেন, তিনি আয়কর প্রস্তুতি নিচ্ছিলেন। তার শিক্ষক বললেন, তোমাকে প্রথমে তোমার ইনকাম সোর্স বুঝতে হবে, তারপর তোমার করদাতা প্রকার নির্ধারণ করতে হবে, রিটার্ন দাখিলের সঠিক সময় মনে রাখতে হবে, আর আয়কর গণনার সঠিক পদ্ধতি আয় অনুযায়ী হার নির্ধারণ করতে হবে। রিমা গল্পটি মনে রাখলেন, আর তিনি নিয়মিত এই কিওয়ার্ডগুলো অনুসরণ করে আয়কর হিসাব অনুশীলন করলেন, যেন 2026 সালের পরীক্ষায় তিনি ভালো ফলাফল করেন। তাহলে ইনকাম সোর্স, করদাতার প্রকার, আরেকবার গল্পটি বলুন। নিশ্চয়ই, আমি এগুলো আলাদা করে আবার বলছি। প্রথম কিওয়ার্ড হলো ইনকাম সোর্স, মানে আয় কিভাবে আসে, যেমন বেতন, ব্যবস্থা বা ভাড়া। দ্বিতীয় কিওয়ার্ড হলো করদাতা প্রকার, মানে আপনি ব্যক্তিগত করদাতা নাকি কোম্পানি, সেই ধরনের। এই কিওয়ার্ডগুলো বুঝে নিলে আপনি আয়কর হিসাব, সময় মতো রিটার্ন দাখিল আর সঠিক হার নির্ধারণ এসব ভালোভাবে করতে পারবেন, যেন 2026 সালের পরীক্ষায় আপনার আত্মবিশ্বাস বাড়ে। কিওয়ার্ড সুন্দর। আমাকে এখন পরবর্তী প্রশ্নের কিওয়ার্ডগুলো অনুযায়ী গল্প শোনান। যেগুলো সম্ভব পরীক্ষা আসতে পারে। ইনকাম সোর্স, নিশ্চয়ই, আমি গল্পের আকারে আরো বিষয়গুলো ছুঁয়ে দিচ্ছি। একদিন রিয়া নামের একজন ছাত্রী ছিল, সে জানতে চাইল আয়কর ছাড়ের বাইরে আর কি কি বিষয় পরীক্ষায় আসতে পারে। তার শিক্ষক বললেন, তোমাকে ইনকাম সোর্স, করদাতা প্রকার, রিটার্ন দাখিলের সময় এবং আয়কর গণনার পদ্ধতি এসব ভালোভাবে বুঝে নিতে হবে। রিয়া গল্পটি মনে রাখলো এবং সে নিয়মিত এসব বিষয় অনুশীলন করলো, যেন 2026 সালের পরীক্ষায় সবকিছু ভালোভাবে দিতে পারে। আবার বলুন। নিশ্চয়ই, আমি আবার গল্পটি বলছি যেন আপনি ভালো করে মনে রাখতে পারেন। একদিন রিয়া নামের একজন ছাত্রী ছিল, সে জানতে চাইল আয়কর ছাড়ের পাশাপাশি আর কি কি বিষয় পড়তে হবে। তার শিক্ষক বললেন, তোমাকে ইনকাম সোর্স, করদাতা প্রকার, রিটার্ন দাখিলের সময় আর আয়কর গণনার সঠিক পদ্ধতি এসব ভালো করে জানতে হবে। রিয়া গল্পটি মনে রাখলো আর সে নিয়মিত এসব বিষয় অনুসরণ করলো, যেন 2026 সালের পরীক্ষায় সে সবকিছু সঠিকভাবে বুঝে ভালো ফলাফল করতে পারে। ইনকাম সোর্স, তাহলে এখানে কিওয়ার্ড হচ্ছে, আমাকে কিওয়ার্ডগুলো বুঝিয়ে দিন গল্পের আকারে। এই গল্পের কিওয়ার্ডগুলো আমাকে গল্পের আকারে বুঝিয়ে দিন। যেমন ইনকাম সোর্স, করদাতা প্রকার, রিটার্ন দাখিলের সময় আর আয়কর গণনার সঠিক পদ্ধতি, এগুলো হচ্ছে কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলো দিয়ে আমাকে একটি গল্প 2-3 বার বুঝিয়ে দিন গল্প আকারে। একদিন সুমি নামের একজন ছাত্রী ছিল, সে জানতে চাইল 2026 সালে আয়কর পরীক্ষার জন্য কোন বিষয়গুলো জেনে রাখা দরকার। তার শিক্ষক বলেন, তোমাকে আয়কর হিসাব, কর ছাড়, রিটার্ন দাখিলের নিয়ম আর সময়সীমা এগুলো ভালো করে জানতে হবে। সুমি গল্পটি মনে রাখলো এবং আয়কর আইনের হার, ছাড় আর দাখিল পদ্ধতি নিয়মিত অনুশীলন করলো, যাতে পরীক্ষায় সে সঠিকভাবে উত্তর দিতে পারে। আরেকবার বলুন। নিশ্চয়ই, আমি আবার গল্পটি বলছি যাতে আপনি সহজে মনে রাখতে পারেন। একদিন সুমি নামের একটি ছাত্রী ছিল, সে জানতে চাইল 2026 সালের আয়কর পরীক্ষার জন্য কোন বিষয়গুলো মুখস্থ রাখতে হবে। তার শিক্ষক বললেন, তোমাকে আয়কর হিসাব, কর ছাড়, রিটার্ন দাখিলের পদ্ধতি আর সময়সীমা ভালো করে জানতে হবে। সুমি এই গল্পটি মনে রাখলো আর নিয়মিত অনুশীলন করলো, যাতে 2026 সালের পরীক্ষায় সে ভালো ফলাফল করতে পারে। এবার আমার যে প্রশ্নটি পড়া উচিত সেটা আমাকে বুঝিয়ে দিন গল্পের আকারে।
আপনি কি মনে করেন আমি যথেষ্ট অগ্রগতি পড়াশোনা অ্যাডভান্স হতে পারতেছি 2026 সালে পরীক্ষার্থী হিসাবে, আয়কর আইনের পরীক্ষার্থী হিসাবে? ব্যাখ্যা করছি গল্পের আকারে, যাতে আপনি 2026 সালের পরীক্ষার জন্য প্রস্তুতি পেতে পারেন। একদিন মেহেদি নামের একজন ছাত্র ছিল। সে জানতে চাইল কেন আয় সমান ব্যয় হওয়া উচিত। তার শিক্ষক বললেন, কারণ হিসাব বিজ্ঞানে ব্যালেন্স মানে হলো তোমার সমস্ত আয় আর ব্যয়ের সমতা। এটি নিশ্চিত করে যে তোমার অর্থ সঠিকভাবে নিয়ন্ত্রণে আছে। মেহেদি গল্পটি মনে রাখলো আর সে আয় এবং ব্যয়ের সঠিক সূত্র ব্যবহার করে সব হিসাব ঠিকঠাক করলো, যেন আমি সে আয়কর পরীক্ষায় সঠিকভাবে ফলাফল দিতে পারে। বুঝলাম এবং না নিয়মগুলো ম্যাম, বুঝলাম না, কারণ আমার যদি আয় 800 টাকা হয় আর আমি যদি ব্যয় করি 500 টাকা, তাহলে সমান সমান 300 টাকা। আয় হলো 800, বিয়োগ ব্যয় হলো 500, সমান সমান 300 টাকা অবশিষ্ট। এই অবশিষ্টটাই তো ব্যালেন্স, তাই না? আপনি কেন বলতেছেন আয় সমান সমান ব্যয়? তাহলে তো এটা সমতা হয়ে গেল। আপনি তো ব্যালেন্সের কথা বলতেছেন আমাকে, তাই না? হ্যাঁ, আপনি একদম সঠিক ধরেছেন। আমি আসলে তার শিক্ষক বললেন, আমাদের কলেজ পাঠ্য বই 1984 সালের আইন অনুযায়ী অনেক প্রশ্ন দেয়, কিন্তু 2023 সালের আইনও এখন প্রয়োজন। তাই তোমাকে 2023 সালের সিলেবাস অনুযায়ী আয়কর আইন বুঝে নিতে হবে। রিফাত গল্পটি মনে রাখলো আর সঠিক সিলেবাস অনুযায়ী হিসাব বিজ্ঞানের নিয়ম ভালো করে অনুশীলন করলো, যাতে 2026 সালের পরীক্ষায় সঠিকভাবে উত্তর দিতে পারে। এখন হিসাব সংক্রান্ত কিছু গল্প আমাকে গল্পের আকারে বুঝিয়ে দিন। হিসাব সংক্রান্ত কিছু বিষয় আমাকে গল্পের আকারে বুঝিয়ে দিন, কারণ আমি বিজ্ঞানের ছাত্রী, হিসাব বিজ্ঞানের ছাত্রী না, আমি আইনের ছাত্রী। কিন্তু স্কুল জীবনে আমার সায়েন্স ছিল, হিসাব বিজ্ঞান অত, গণিত ছিল, ইলেকট্রিক ম্যাথও ছিল, কিন্তু আসলে আমাকে হিসাব বিজ্ঞানটা একটু ভালো করে বুঝিয়ে দেন, কত হিসাবের নিয়মটা আর কি আয়কর আইনের গল্পের আকারে। বলছি, প্রথম গল্প। রিফাতের আয় ছিল 2 লাখ টাকা। তার শিক্ষক বললেন, যদি তোমার আয় 2 লাখ টাকা হয়, তাহলে কোর হার 10%, অর্থাৎ তোমার কোর হবে 20,000 টাকা। রিফাত এই হিসাবটা মনে রাখলো এবং 10% হার অনুযায়ী হিসাব করলো। দ্বিতীয় গল্প। নীলা নামের আরেকজন ছাত্র ছিল। তার আয় ছিল 2 লাখ টাকা, কিন্তু তার ক্ষেত্রে কোর হার ছিল 15%। শিক্ষক বললেন, তোমার আয় 2 লাখ টাকা, 15% হার অনুযায়ী কোর হবে 30,000 টাকা। নীলা গল্পটি মনে রাখলো আর 15% হারে হিসাব করে আয়কর ঠিকঠাক দিল। আবার বলুন। নিশ্চয়ই, আমি আবার বলছি গল্পের আকারে। প্রথম গল্প। রিফাতের আয় ছিল 2 লাখ টাকা এবং তার কোর হার ছিল 10%, তাই 2 লাখ টাকার 10% ছিল 20,000 টাকা। রিফাত এই হিসাব মনে রাখলো এবং 10% অনুযায়ী কোর দিল। দ্বিতীয় গল্প। নীলা নামে ছাত্রী ছিল, তার আয়ও 2 লাখ টাকা, কিন্তু তার ক্ষেত্রে কোর হার ছিল 15%, অর্থাৎ 2 লাখ টাকার 15% ছিল 30,000 টাকা। নীলা এই হার অনুযায়ী হিসাব করে আয়কর ঠিকঠাক দিল। কিছুক্ষণ আগে আপনি বললেন 2023 সালে সে নতুন আয়কর আইন 22 জুন 2023-এ সংসদে পাশ হয় এবং 1 জুলাই 2023 থেকে কার্যকর হয়েছে। এই আইনে মোট 25টি অধ্যায় এবং বেশ কিছু সূচি যুক্ত আছে, এবং আয়কর হার, ছাড় ও দাখিলে নিয়ে এখন এই আইন অনুযায়ী নির্ধারিত। তাই সঠিকভাবে এগুলো পড়া জরুরি, যেন সিলেবাস অনুযায়ী আপনি প্রস্তুত হতে পারেন। আবার বলুন। আবার বলুন। আমার মনে রাখার সুবিধার্থে আমাকে আবার বলুন বুঝিয়ে গল্পের আকারে। নিশ্চয়ই, আমি আবার গল্পের আকারে বুঝিয়ে দিচ্ছি। একদিন সুমাইয়া নামের একটি ছাত্রী ছিল। সে জানতে চাইল 2023 সালের আয়কর নিয়মগুলো কি। তার শিক্ষক বললেন, 2023 সালের আইন অনুযায়ী বার্ষিক আয় 3 লাখ টাকা পর্যন্ত করমুক্ত। এর বেশি আয় হলে নির্ধারিত হারে কর দিতে হবে, আর রিটার্ন দাখিলের সময়সীমা এই আইনের মধ্যে আছে। সুমাইয়া গল্পটি মনে রাখলো আর নিয়মগুলো বর্তমান 2023 সালের আইন অনুযায়ী বারবার অনুশীলন করলো, যেন পরীক্ষায় ঠিকঠাক বলতে পারে। আর কি কি নিয়ম আছে এই দুটো বাদে? যেমন 3 লক্ষ টাকা এবং সময়সীমা, এটা বাদে আর কি কি নিয়ম আছে 2023 সালে? গল্পের আকারে বুঝিয়ে বলুন।
সঠিকভাবে জানি। আমি আরেকবার বলছি, একইভাবে